আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতাবিন্দু। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমাদের আগের চ্যানেলটি নষ্ট হয়ে যাওয়ার কারণে আপনাদের জন্য এই নতুন চ্যানেলটি নিয়ে হাজির হয়েছি। দয়া করে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আশা করি সবাই আগের মতোই লাইক কমেন্ট করে পাশে থাকবেন। বরাবরের মতো আজকেও আপনাদের জন্য নতুন একটি ঘটনা নিয়ে হাজির হলাম। আজকের ঘটনাটি পাঠিয়েছেন নারায়ণগঞ্জ থেকে আমাদের একজন নিয়মিত শ্রোতা মোহাম্মদ ফয়সাল হোসেন ভাই। ফয়সাল ভাই ঘটনাটি সংগ্রহ করেছেন তার এক সহকর্মীর থেকে। তার নাম হচ্ছে রায়হান। রায়হান ভাইয়ের বাসা হচ্ছে বরিশাল বিভাগের পটুয়াখালী উপজেলায়। তাই বেশি কথা না বলে চলুন ঘটনাটি শুরু করা যাক। যেভাবে লেখা আছে আমি ঠিক সেভাবেই পড়ছি। আসসালামু আলাইকুম রনি ভাই, আশা করি আপনি ভালো আছেন। আমার ঘটনাটি যদি ভালো লেগে থাকে তাহলে শ্রোতাদের উদ্দেশ্যে শেয়ার করার অনুরোধ রইল। রায়হান ভাইয়ের ঘটনাটি আমি তার মতো করেই বলছি। নদীমাতৃক দেশ বাংলাদেশ। এদেশের অধিকাংশ নদী আমাদের বরিশাল বিভাগে। দিনের বেলায় নদী যতটা সুন্দর দেখায়, রাতের বেলায় ততটাই ভয়ঙ্কর রূপ দেখায়। আমি রায়হান, সঙ্গত কারণে আমি আমার ঠিকানা শেয়ার করতে না পারার জন্য দুঃখিত। আমাদের বাড়ির পাশ দিয়ে বয়ে গেছে বাংলাদেশের সুপরিচিত একটি নদী। আমাদের গ্রামের অধিকাংশ মানুষের জীবিকা নির্বাহ করে এই নদীকে কেন্দ্র করে। দিনের বেলায় নদী তুলে ধরে তার অপরূপ সৌন্দর্য, আর রাতে তেমনি তার ভয়ঙ্কর রূপে ফিরে যায়। আমি আমার ছোট ভাই শামীমকে নিয়ে মাঝে মাঝেই রাতে নদীতে মাছ ধরতে যাই। আগে পরে অনেক সময় মেছু পিশাচের আক্রমণ করে, ভয় দেখিয়ে মাছ নিয়ে যায়। আমরাও বিষয়টাতে অভ্যস্ত হয়ে গেছি। মসজিদের ইমাম সাহেবের থেকে আটা পরিয়ে নিয়ে যেখানে মাছ ধরতে যাই তার আশেপাশে ছিটিয়ে দেই, যাতে মেছু পিচাস বিরক্ত করতে না পারে। তখন বর্ষাকাল ছিল, বন্যার পানিতে নদী কানায় কানায় পরিপূর্ণ ছিল। রাতটি ছিল পূর্ণিমার রাত। আশেপাশে পরিষ্কার সবকিছু ভালোই দেখা যাচ্ছিল। বরাবরের মতো আজকেও আমার ছোট ভাইকে সাথে নিয়ে নদীতে মাছ ধরতে বের হই। প্রতিবারের মতো মাছ ধরার স্থানের আশেপাশে হুজুরের পরা আটা ছড়িয়ে দিলাম। আমরা মাছ ধরার প্রস্তুতি নিচ্ছিলাম। হঠাৎ নদীর মাঝখানে একটি কাফনে মোড়ানো লাশের মতো কিছু একটা ভেসে যেতে দেখলাম। আমরা দুজনেই দেখলাম। বন্যা কবলিত এলাকায় এটা স্বাভাবিক ঘটনা। অনেক সময় কবরে পানি ঢুকে যায়, কবর ভেঙে লাশ পানিতে ভেসে যায়। আমরা ওইদিকে পাত্তা না দিয়ে মাছ ধরা শুরু করলাম। হঠাৎ খেয়াল করলাম লাশটা নদীর মাঝখান থেকে চুম্বকের মতো আকর্ষণ করে এসে আমাদের নৌকার সাথে আটকে গেল। আমরা এই ঘটনা দেখে হতভম্ব হয়ে গেলাম। আমি শামীমকে বললাম, দেখতো মুখটা খুলে, যদি আমাদের পরিচিত কারোর হয় তাহলে পাড়ে নিয়ে নতুন করে দাফনের ব্যবস্থা করব। কারণ আমাদের পরিচিত অনেকেই মারা গেছেন গত মাস দুয়েকের মধ্যে। তখন শামীম নৌকার বৈঠা দিয়ে লাশের মুখের দিকটা একটু খোলার পর দেখি সেখানে কিছু নেই। তারপর পায়ের দিকটা খুললে দেখি সেখানেও কিছু নেই। একটু ভয় পেয়ে গেলাম আমরা দুজনেই। অন্তিম ভয় পেলাম যখন লাশের বুকের দিকটা খুললাম, দেখি সেখানেও কিছু নেই। সম্পূর্ণ কাফনটাই ফাঁকা। তাহলে লাশটা গেল কোথায়? বৈঠা দিয়ে কাফনটাকে বারবার নৌকা থেকে সরিয়ে দিলেও আবার এসে নৌকার সাথে লেগে যায়। আমরা কি করব কিছুই বুঝতে পারছিলাম না। আমাদের জন্য এর থেকে বড় কিছু অপেক্ষা করছিল, আমরা তা বুঝতেই পারিনি। অল্প কিছুক্ষণ পরেই দেখতে পেলাম ধীরে ধীরে আরও কাফনে মোড়ানো লাশ আমাদের নৌকার দিকে আসতে লাগলো। যেমন এখন দেখলাম 10টা, একটু পর দেখি 20টা। এভাবে লাশ জমতে জমতে পুরো নদীটাই ভরে গেছে। আমরা যে নৌকাটি পাড়ে ভিড়াবো সে অবস্থা নেই। ভয়ে আমাদের হৃৎপিণ্ড বন্ধ হওয়ার উপক্রম হয়ে গেল। আমরা দুই ভাই প্রাণপণে নৌকা পাড়ে ভেড়ানোর চেষ্টা করতে লাগলাম। মনে হচ্ছিল নৌকাটি 1 ইঞ্চিও আগাতে পারলাম না। এমন সময় নদীর পাড় দেখতে পেলাম একটা কালো অবয়ব দাঁড়িয়ে আছে, যার উচ্চতা হবে প্রায় 30 ফুটের মতো। মুখটা স্পষ্ট বোঝা যাচ্ছে না। তার বিশাল সাইজের হাত দিয়ে আমাদের তার দিকে ডাকছে। আমরা দুই ভাই আমাদের যত দোয়া দরুদ জানা ছিল পড়তে লাগলাম। পরিবেশটা কেমন যেন গুমোট বেঁধে আছে। এক পর্যায়ে আমি কোনো কুল কিনারা না পেয়ে জোরে জোরে আজান দিতে লাগলাম। আজান দেওয়ার পর মনে হলো লাশগুলো প্রায় 10 ফুটের মতো সরে গেল। আজান শেষ হওয়ার সাথে সাথে আবার লাশগুলো নৌকাকে ঘিরে ধরল। তখন বুঝতে পারলাম আজকে যদি প্রাণ নিয়ে বাড়িতে ফিরতে হয় তাহলে এভাবে আজান দিয়েই এই বিপদ থেকে উদ্ধার হতে হবে। তখন আমি আর দেরি না করে শামীমকে বললাম, তুই নৌকা চালাতে থাক, আমি আজান দিয়ে যাচ্ছি। এভাবে আমরা কোনো রকমে নদীর পাড়ে এসে পৌঁছালাম। মাছগুলো নৌকাতে রেখে বাড়ির উদ্দেশ্যে দৌড় দিলাম। একটা বিষয় খেয়াল করলাম, আমরা যখন দৌড়াচ্ছিলাম তখন নদীর পাড়ে থাকা কালো অবয়বটি পাড়েই দাঁড়িয়েছিল, আমাদের পিছু নিল না। এক পর্যায়ে আমরা বাড়ির উঠানে এসে চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে পড়ি।
আমাদের চিৎকারের শব্দ শুনে ঘর থেকে বের হয়ে আসে আমাদের বাবা মা। দেখে আমরা উঠানে পড়ে আছি। বাড়ির আরো লোকজন ডেকে এনে আমাদের মুখে পানি দিয়ে জ্ঞান ফিরিয়ে গোসল করিয়ে ঘরে নিয়ে যায়। সাথে সাথে মসজিদের ইমাম সাহেবের থেকে পানি পড়া এনে দেয়। পানি পড়া খেয়ে রাতে আর কিছু না খেয়েই আমরা শুয়ে পড়ি। রাতে আমাদের টিনের চালে ধুমধাম কিছু পড়ার শব্দ হচ্ছিল। ফজরের সময় পর্যন্ত ক্রমাগত এই শব্দ হয়েই যাচ্ছিল। সকালে বাবা আমাদের জিজ্ঞেস করে রাতে কি হয়েছিল। আমরা সম্পূর্ণ ঘটনাটি বাবাকে খুলে বলি। তখন বাবা বিষয়টি বুঝতে পারে। সামনে আরো বিপদের কথা বুঝতে পেরে কাল বিলম্ব না করে পাশের গ্রামে থাকা এক বুজুর্গ কবিরাজের কাছে ছুটে যান। কবিরাজকে সব ঘটনা খুলে বলেন। কবিরাজ সব ঘটনা শুনে বাবাকে বিকেলে দেখা করতে বলে। বাবা বিকেলে কবিরাজের সাথে দেখা করলে কবিরাজ যা বলে তা শুনে বাবা হতবাক হয়ে যায়। কবিরাজ বলে, গতকাল রাতে একটি নিকৃষ্ট জাতের ইফরিত জিনের সর্দার নদীর উপর দিয়ে যাচ্ছিল। তখন রায়হান ও শামীমকে নদীতে একা মাছ ধরতে দেখে। প্রথমে তার নিয়ত ছিল ওদের ভয় দেখিয়ে ছেড়ে দিবে, কিন্তু শামীম যখন কাফনের ভেতরে কে আছে দেখার জন্য বৈঠা দিয়ে কাফন খোলে, এতে করে ইফরিত জিনটি রাগান্বিত হয়ে যায়। রায়হান ও শামীম আল্লাহর নাম নিচ্ছিল, তাই সরাসরি আক্রমণ করতে পারছিল না। ধীরে ধীরে ওই জিনের সর্দারের দলের আরও অনুসারী চলে আসে। তখন নদীর পাশ দিয়ে একটি ভালো জিন যাচ্ছিল। ভালো জিনটি ঘটনা আঁচ করতে পেরে নদীর পাড়ে দাঁড়িয়ে পড়ে। রায়হান ও শামীমকে দেখে তিনি পাড়ে দাঁড়িয়ে হাতের ইশারা দিয়ে তার দিকে ডাকছিল। রায়হান ও শামীম সেই জিনটিকে দেখেছে, কিন্তু বুঝতে পারেনি যে তাদের রক্ষা করার জন্য সে ডাকছে। অবশেষে রায়হান যখন আজান দেওয়া শুরু করে, তখন ধীরে ধীরে সব জিনগুলো দূরে সরে যায়। ভালো জিনটি তার ক্ষমতা বলে নৌকাটিকে নদীর পাড়ে নিয়ে আসতে সাহায্য করে এবং ওদের বাড়ি পর্যন্ত পৌঁছে দেয়। এখন ভয়ের কারণটি হলো ওই ইফরিত সর্দার জিনটি সুযোগ পেলেই শামীমকে প্রাণে মেরে ফেলবে, কারণ শামীম হাতের বৈঠা দিয়ে তার শরীরে আঘাত করেছিল। তখন বাবা বলল, এখন কি উপায় আছে শামীমকে রক্ষা করার? তখন হুজুর বললেন, আগামীকাল আমাদের বাড়ি আসবে। ওই দিন রাতেও আমাদের বাড়িতে ওই দুষ্ট জিনদের উৎপাত চলে। পরের দিন সকালে কবিরাজ আমাদের বাড়িতে আসে। এসে আমাদের বাড়ি বন্ধ করে দেয় এবং আমাদের দুই ভাইকে দুইটি তাবিজ দেয়। কড়াভাবে সতর্ক করে দেয় যেন কোনোভাবেই যেন আমরা এই তাবিজটি না খুলি, কারণ তাবিজ খুললেই ওই জিন আমাদের প্রাণে মেরে ফেলবে, এবং আমাদের আর কোনোদিন ওই নদীতে মাছ ধরা নিষেধ করে দেয়। ওই দিনের পর আজ পর্যন্ত আমরা দুই ভাই আর কোনোদিন নদীতে মাছ ধরতে যাইনি। আমরা এখন নারায়ণগঞ্জের একটি পোশাক কারখানায় চাকরি করি। এই বলে রায়হান ভাই তার ঘটনা শেষ করেন। রনি ভাই, আমার কাছে আরও ঘটনা আছে। শ্রোতা বন্ধুরা চাইলে আমি ঘটনা লিখে পাঠাবো। ঘটনাটি আপনাদের কেমন লেগেছে জানি না, বিশ্বাস করা বা না করা সম্পূর্ণ আপনার ব্যাপার। ভালো লাগলেও কমেন্ট করে জানিয়ে দিন, ভালো না লাগলেও কমেন্ট করে জানিয়ে দিন। আপনারা চাইলে আপনার কিংবা আপনার পরিচিত কারো জীবনে ঘটে যাওয়া ভয়ঙ্কর সত্য ঘটনা আমাদের লিখে বা ভয়েস রেকর্ড করে পাঠাতে পারেন। আমাদের ইমেল করার ঠিকানা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। ধন্যবাদ সবাইকে। আবারও নতুন ঘটনা নিয়ে হাজির হব আপনাদের মাঝে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনায় শেষ করছি। আল্লাহ হাফেজ।